স্কেরি টেলসের আজকের গল্পটি সকল বয়সের শ্রোতাদের জন্য নয়। গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো বিভিন্ন রকম ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ স্কেরি টেলস। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি বন্ধু আমাদের স্কেরি টেলসকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে সুকান্ত দাসের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, রতন মাঝির খিদে। আজকের গল্প পাঠে রয়েছে শুভ, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প, রতন মাঝির খিদে। একটা খচখচ শব্দ অনেকক্ষণ ধরেই ঠান্ডা বাতাসের গায়ে লেগে উড়ে আসছিল। শব্দটা আসছিল ওই কবরখানার দিক থেকে। এত রাত্রে কবরখানার আশেপাশে কেউ নেই বটে, তবে যদি কেউ থাকতো তাহলে এমন একটা শব্দ শুনে নিশ্চয়ই ভয় পেয়ে যেত। মজিদডাঙ্গার এই কবরখানা খুব একটা ছোট না, বেশ অনেকগুলোই কবর রয়েছে এখানে। তাছাড়া আশেপাশের আর 5টা গ্রামের কোনো মুসলিম লোক মারা গেলে তার কবর এখানেই পড়ে। কবরখানার পাশেই রয়েছে একটা শ্মশান। শ্মশানের ক্ষেত্রে ওই একটা কথাই বলা যায়, 4-5টা গ্রামের ভরসায় এই একটাই শ্মশান। সে যত দূরই হোক না কেন, কোনো হিন্দু ঘরের কেউ মরলে তাকে আঁধার রাত হলেও তুলে নিয়ে আসতে হয় এই শ্মশানেই। যেন মনে হয় হিন্দু মুসলিম 2 ভাই যেমন জীবনে একসাথে থাকে, তেমন মরণের পরেও যেন তাদের আস্তানা হয় একই সাথে। এমনই হলো এই মজিদডাঙ্গা। কিন্তু মজিদডাঙ্গার কবরখানার মধ্য থেকে ভেসে আসা ওই অদ্ভুত শব্দটার কোনো উৎস কিন্তু খালি চোখে খুঁজে পাওয়া যায় না। কেমন যেন একটা মর্মর শব্দে মনে হয় কোনো মানুষের শরীরের কোনো হাড় ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মাঝে মাঝে চরচর শব্দ। বোঝা যায় কোনো মানুষের শরীর থেকে মাংস আলাদা করে সেই মাংস কেউ কচর মচর করে খেয়ে চলেছে। শব্দগুলো তার চেয়েও বেশি হিংস্র, যেন শব্দের গায়ে লেগে রয়েছে শব্দের উৎসের কারণগুলো। শব্দগুলো কান দিয়ে ঢোকার সাথে সাথেই যেন নাকে ভেসে আসে সোদা সোদা একটা রক্তের গন্ধ, তার সাথে পচে গলে যাওয়া মাংস কিংবা হাড়ের ভেতরে থাকা অদ্ভুত এক গুঁড়োর গন্ধ। সেই পচা গলা গন্ধটা কবরখানার বাইরের বাতাস ছাড়িয়ে শ্মশান পর্যন্ত গিয়ে পড়তে শুরু করে। কিন্তু আধো অন্ধকারে ওই শ্মশানের ভেতরে উঁকি ঝুঁকি মেরে এমন অদ্ভুত শব্দের আসল উৎস সন্ধান করার মতন বুকের পাটা মসজিদডাঙ্গার আশেপাশের কারোর ছিল না। অন্তত একটু আগে পর্যন্ত সেটাই মনে হয়েছিল। মসজিদডাঙ্গার কবরখানার পাশের ছোট মাটির রাস্তা ধরে একটা ছায়া মূর্তি একটু পরে আসতে দেখা গেল। ছায়ামূর্তিটা একটা নির্দিষ্ট গতিতে হেঁটে আসছে। কবরখানার পাশের রাস্তা দিয়ে লোকটা হেঁটে যাবে বলেই তো মনে হচ্ছে। কবরখানার শ্মশানের এক প্রান্ত দিয়ে বয়ে গেছে একটা ছোট নদী। সেই নদীর জলের কলকল শব্দ এতদূর পর্যন্ত এসে পৌঁছতে পারেনি। শুধু শ্মশানের আশেপাশের নিকষ কালো রাতে নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছে। মাঝে মাঝে ফটফট শব্দে ভেঙে যাচ্ছে কালো হাড়। অনেকক্ষণ ধরেই হেঁটে আসছিল গদাধর। একটানা অনেকক্ষণ ধরে হেঁটে তার পাটা কেমন যেন টন টন করছিল।
সে গিয়েছিল পাশের গ্রামে। পাশের গ্রামে হাটে বেশ কেনা বেচা হয়েছে। তা সেই কেনা বেচা ছেড়ে পাশের গ্রামে তার এক চেনা বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া গল্পগুজব করতে করতেই বেলা পড়ে এলো। তার ঠিক ছিল যে সে সন্ধ্যের মধ্যেই চলে যাবে, কিন্তু পথে যখন গদাধর পা দিয়েছে তখন সন্ধে উঠে গিয়েছে। কিন্তু গদাধর গ্রামের ছেলে, রাতের অন্ধকারের ভয় সে পায় না। বন্ধুর কাছ থেকে একটা হ্যারিকেন চেয়ে পথে নেমেছিল সে। এমন রাতে চোর ডাকাত তাছাড়া সাপের ভয় থাকারও সম্ভাবনা রয়েছে। হাতে আলো না থাকলে বড় বিপদ হবে। বন্ধু কিন্তু আলোর সাথে সাথে একগাছা মোটা লাঠিও দিয়ে দিয়েছিল। লাঠি হাতে ধরে হ্যারিকেন দুলিয়ে হাঁটতে হাঁটতে শ্মশান পর্যন্ত এসে পড়েছিল গদাধর। এই শ্মশানের কিন্তু বেশ দুর্নাম রয়েছে। রাতের বেলা মরা পোড়াতে এসে অনেকেই শ্মশানের এক পাশে গাছের ডালে কাকে যেন পা ঝুলিয়ে বসে থাকতে দেখেছে। এমন শ্মশানের পাশ দিয়ে একা একা যেতে গদাধরের বুকটা যে একবার কেঁপে ওঠেনি তা নয়, কিন্তু হাতে একগাছা লাঠি রয়েছে, তাছাড়া পকেটে কিছু টাকা পয়সাও রয়েছে। সমস্ত কিছুই যেন তার মনের সাহসটা একটু বাড়িয়ে দিচ্ছিল। শ্মশানটা পেরোনোর সময় লাঠি গোছা হাতে শক্ত করে চেপে ধরে গদাধর মনে মনে বলেছিল, আমারে ধরবে ভূতের এত সাহস আছে, আসলে দেব মেরে মাথা ফাটিয়ে। শ্মশান পেরিয়ে এই কবরখানা। কবরখানার কিন্তু তেমন কোনো দুর্নাম নেই। কবরখানায় কবরের ভেতরে যারা শুয়ে রয়েছে তারা পরম শান্তিতেই ঘুমিয়ে পড়েছে। পৃথিবীর মানুষদের জ্বালাতন করার কোনো উদ্দেশ্যই তাদের আর জীবিত নেই। ঠিক তাদের মতন শ্মশানে পুড়ে যাওয়া মানুষগুলো বোধহয় মাঝে মাঝে পৃথিবীর বুকে নেমে আসে কোনো এক অতৃপ্ত আশা মিটিয়ে নেওয়ার জন্য। কবরখানার কাছে আসতেই প্রথমবারের মতন শব্দটা শুনতে পেল গদাধর। কেমন যেন একটা হাড় ভাঙার মতন শব্দ হলো, আর তার সাথে সেই কচকচ শব্দটা, যেন মনে হচ্ছিল কেউ কাঁচা কিছু একটা চিবিয়ে চিবিয়ে খেয়ে চলেছে। আরও কয়েক পা সামনে আসতেই কবরখানার গেটটা চোখে পড়ল তার। কবরখানার গেট বন্ধ, তার মানে এত রাতে কবরখানার ভেতরে কেউ ঢোকেনি। প্রথমে গদাধরের মনে হয়েছিল রাতের বেলা কেউ হয়তো কবর দিতে এসেছে, এমনটা অনেক সময় হয়, কিন্তু তেমন কেউ তো নেই এখানে। সেদিকে পাত্তা না দিয়ে আরও কয়েকবার সামনের দিকে হেঁটে এলো সে। আর একটু এগিয়ে গেলেই গ্রামের মাটির রাস্তাটা পাওয়া যাবে। নদীর পাড় দিয়ে মাটির রাস্তাটা এগিয়ে গেছে মজিদ ডাঙার দিকে। তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারলে হয়, ক্লান্তিতে শরীর ভেঙে আসতে চাইছে। তাছাড়াও বেশ খিদেও পাচ্ছে। বাড়ি ফিরে ভরপেট খেয়ে ঘুমিয়ে নিতে হবে। কাল দুপুরে আবার গিয়ে পড়তে হবে হাটে। মনের মধ্যে এসব ভাবতে ভাবতে শ্মশানটা শেষ করে কবরখানা প্রায় পার করে ফেলেছে। এমন সময় কবরখানার দিকে চোখ পড়তেই অল্প চাঁদের আলোয় একটা ব্যাপার দেখতে পেল গদাধর। সামনের দিক থেকে তৃতীয় কবরের উপরে উবু হয়ে কেউ যেন বসে রয়েছে। আর শুধু বসে নেই, বসে বসে কি যেন একটা করছে। গদাধর বুঝতে পারল একটু আগে শুনতে পাওয়া সেই শব্দগুলো ভেসে আসছে ওই কবরখানার ভেতর থেকে, ওই কবরটার উপর থেকে। কিন্তু এত রাতে কবরের পাথরের উপর একটা মানুষ কি করছে? কৌতূহল হতে কবরখানার বেড়াটার দিকে আরেকটু এগিয়ে যায় গদাধর। তারপর হ্যারিকেনের আলোটা ভালো করে তুলতেই বুঝতে পারে লোকটা যে কবরের উপর বসে রয়েছে সেখানে কোনো পাথর নেই। গরিব মানুষেরা পাথরের টাকা জোগাড় করবেই বা কোত্থেকে? মাটি খুঁড়ে তার তলায় মৃতদেহ চালান করে দিয়ে উপর থেকে মাটি দিয়ে শক্ত করে কবর তৈরি করা হয়। আসলে উপরটা তো শুধু বোঝানোর জন্য।
আসল মৃতদেহ থাকে মাটির নিচে। কিন্তু সে যাই হোক, ওই মাটির উপরে বসেই বা লোকটা কি করছে? গদাধরের এবার কেমন যেন কৌতূহল হতেই গলা তুলে বলে, এই কে রে ওখানে? কবরের উপর বসে কি করছিস? গদাধরের গলা শুনে কবরের উপর বসে থাকা লোকটার দিক থেকে সেই কচর মচর শব্দটা থেমে যায়। গদাধর বুঝতে পারে লোকটা তার দিকে পিঠ করিয়ে বসে রয়েছে। আকাশের চাঁদের আলোয় লোকটাকে এত দূর থেকে ভালোভাবে বোঝা যায় না। আলোটা চোখের কাছে তুলে ভালোভাবে বোঝার চেষ্টা করে। লোকটা ততক্ষণে আস্তে আস্তে ঘুরতে শুরু করেছে তার দিকে। গদাধরের মনের ভেতরের কৌতূহলটা তাকে নিয়ে গেল একদম কবরখানার বেড়ার সামনে। বাঁশের বেড়ার একটা ফাঁক দিয়ে ভেতরের দিকে তাকিয়ে গদাধর দেখতে পেল লোকটা ততক্ষণে তার দিকে ঘুরে তাকিয়েছে। কিন্তু এ কি দেখছে সে? এমনটা কি হতে পারে নাকি? গদাধরের চোখের সামনে কবরের উপর দুই পা দুদিকে ছড়িয়ে বসে রয়েছে রতন মাঝি। মাত্র 3 দিন আগে যে রতন মাঝি সাপের কামড়ে মারা গিয়েছিল, সেই রতন মাঝি। তার মুখের এক পাশটা পুড়ে কেমন যেন কালো হয়ে গেছে, বাকি এক পাশটুকু যেন অক্ষত রয়েছে। তবে তার দুটো চোখ কেমন যেন কালো আর উজ্জ্বল। দেখলে মনে হয় যেন তার দুটো চোখে কেউ কালো রঙের মার্বেল পাথর বসিয়ে দিয়ে গেছে এই মাত্র। রতনের মুখের তলার দিকটা নেই। রতন যখন 2 পাটি দাঁত বার করে হাসল, তখন গদাধর দেখতে পেল উপরের পাটির দাঁতের উপরে ঠোঁট থাকলেও নিচের পাটিতে যেন একটা নর কঙ্কালের মুখ ছাড়া আর কিছুই নেই। রতনের বুকের খাঁচার বাঁ দিকটা হাড়ের পাঁজরগুলো বাইরে বেরিয়ে এসেছে। রতন গদাধরের দিকে তাকিয়ে নিজের ডান হাতটা উপরের দিকে তুলল। এবার গদাধর দেখতে পেল সেই ডান হাতে ধরা রয়েছে একটা কাঁটা পা। সেই কাঁটা পাটা রতন মুখের সামনে তুলে ধরে এক টানে তার থেকে মাংস ছিঁড়ে ফেলছে দাঁত দিয়ে। তারপর সেই মাংস চিবোতে লাগলো মনের সুখে। ব্যাপারটা দেখে দাঁড়াতে পারল না গদাধর। তার হাত থেকে হ্যারিকেনটা মাটিতে পড়ে গেল। হাতের লাঠিটা শক্ত করে তুলে এসে বাগিয়ে ধরে নেয়। তারপর কাঁপতে কাঁপতে বলে, রতন, রতন, তুই তুই কি করে? এবার গদাধরের কথা শুনে রতন হি হি করে হেসে উঠল। আমায় চিনতে পারছিস না গদাধর? আমায় চিনতে পারছিস না? একবার ভালো করে সে দেখ তো আমায়। কথাটা বলে রতন সেই মাটির কবরের উপর থেকে উঠে দাঁড়ালো। তারপর হাঁটতে হাঁটতে এগিয়ে আসতে লাগলো কবরখানার বেড়ার দিকে। গদাধরের ততক্ষণে হাঁটু কাঁপতে শুরু করেছে। দুটো হাত দিয়ে লাঠিটা সামনের দিকে তুলে ধরে এবারে গদাধর বলল, আমার সামনে আসবি না, আসবি না আমার সামনে, আমি বলে দিলাম আমার সামনে আসবি না, নইলে নইলে কিন্তু নইলে কিন্তু এই লাঠি দিয়ে। রতন খ্যাক খ্যাক করে হেসে উঠল। চাঁদের অল্প আলোয় তার মুখটা ভালোভাবে বোঝা না গেলেও গদাধর বুঝতে পারল দাঁতের পাটিতে ঠোকাঠুকি লেগে কেমন অদ্ভুত শব্দ হচ্ছে। রতনের মুখের শেষটুকু যে কোনো মাংস নেই, কেমন যেন লালচে হয়ে রয়েছে। আর দেখা যাচ্ছে ঠোঁটের উপরের অংশ থেকে বাকিটুকু কালো হয়ে গেলেও মাংস লেগে রয়েছে। সেই বিভৎস দৃশ্যটা যেন গদাধরের চোখের সামনে আবার ফুটে উঠল। সে 2 পা পিছিয়ে গিয়ে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়ালো।
ওদিকে রতন ততক্ষণে হাসতে হাসতে একদম বেড়ার কাছে এসে পড়েছে। বেড়ার উপরে দুটো হাত রেখে আবার আগের মতোই বলল, দেখ তো গদাধর আমার মুখটা চিনতে পারিস নাকি? আমি তো আর চিনতে পারি না। মুখটা কেমন পুড়ে গিয়েছে, তাই না? মাংস পুড়ে গেছে, চামড়া পুড়ে গেছে, বড্ড জ্বালা। গলার ভেতরটা কি কেমন যেন। গদাধর ভয়ার্ত চোখে দেখতে পায় রতন দুটো হাত দিয়ে অর্ধেক হাড় বেরিয়ে আসা গলা আর পাঁজর যেন হাতড়াতে শুরু করেছে। সামনে এসে দাঁড়ানোর জন্য চাঁদের অল্প আলোতেও স্পষ্ট দেখতে পেল গদাধর বুকের খোলা পাঁজরের ভেতরে অবলীলায় নিজের হাত ঢুকিয়ে ফেলল। মুখ দিয়ে কেমন যেন একটা গোঙানির শব্দ বেরিয়ে এলো। রতনের অন্য হাতে ধরে থাকা আধ খাওয়া পাটা ছুঁড়ে ফেলল গদাধরের দিকে। আধ খাওয়া পচা গলা পাটা এসে লাগলো গদাধরের ঠিক মুখের কাছে। গদাধর বুঝতে পারল পচা গলা মাংস আর রক্ত খানিকটা ভিজিয়ে দিয়ে গেল তার ঠোঁটের আশেপাশে। হার সহ্য করতে পারল না গদাধর, হড়হড় করে বমি করে ফেলল। কোনো রকমে লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়াতেই দেখতে পেল বেড়ার কাছে, বেড়ার ফাঁকে নিজের মুখটা অদ্ভুতভাবে ঠুকিয়ে দাঁত বার করে হাসছে রতন, আর বলছে, বড্ড খিদে পেয়েছে রে গদাধর, বড্ড খিদে পেয়েছে। এখন মনে হয় যা পাই তাই খাই। তুই চলে যা এখান থেকে, না হলে যদি আবার তোরেও খেতে ইচ্ছা করে। গদাধর আর সেখানে দাঁড়ালো না। হাতের লাঠিটা দু হাতে শক্ত করে তুলে ধরে দৌড়তে শুরু করলো গ্রামের দিকে। তার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এসেছিল, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও! রতন আবার ফিরে এসেছে। পরদিন সকালে গ্রামের প্রায় সকলেই গদাধরের কাছ থেকে রাত্রে রতনের ব্যাপারটা জানতে পারল। অনেকে অনেক কথাই বলল বটে, তবে রতনের বউ এই সমস্ত কিছু শুনে কেমন যেন ভয় পেয়ে গেল। একটা কথাও বলল না। সকালবেলাতেই নিজের ঘরের দরজা বন্ধ করে প্রায় কয়েক ঘন্টা বসে রইল একা ঘরের ভিতরে। তারপর যখন দরজা খুলে বাইরে বেরিয়ে এলো, তখন তার মুখটা কেমন থমথমে। তাই দেখে রতনের ছোট বৌমা বলল, কি হয়েছে মা, তোমার মুখটা অমন লাগছে কেন? উনি কি দেখেছেন রাতের অন্ধকারে? তার তো মনের ভুল হতেই পারে, তাই না? শোনো মা, তুমি অত ভয় পেও না। রতনের বউয়ের নাম ননিবালা। ননিবালা রূপে বেশ 16 কলা পূর্ণ হলেও গুণে কিন্তু লবডঙ্কা। ঘর গৃহস্থের কোনো কাজই সে ভালোভাবে করতে পারে না। তবে মানুষ বয়সের সাথে সাথে সবই শিখে নেয়। ননিবালাও শিখে নিয়েছিল। তবে তার এক স্বভাব ছিল, বড় লোভ। তার অন্যের জিনিসের সবচেয়ে বেশি লোভ করত, আর নিজের যে জিনিস রয়েছে তা সব সময় আরো বেশি কি করে বাড়ানো যায় সেই চিন্তায় তার রাতের ঘুমই হতো না। ননিবেলা ছোট বৌমার মুখের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, আমি ভয় পাইনি, তোমরা ওসব নিয়ে বেশি ভেবো না। তবে হ্যাঁ, রাতের বেলা বাড়ির বাইরে খুব একটা যেও না, বুঝলে? প্রয়োজন হলে ছেলেদের ডাকবে, একা একা বাইরে যাবে না। ছোট বৌমা বুঝতে পারল না হঠাৎ তার শাশুড়ি এমন কথা তাকে বলল কেন। এদিকে বাড়িতে তখন কোনো পুরুষ মানুষ নেই,
সবাই নদীতে মাছ ধরতে গিয়েছে। বাড়িতে ননিবালা আর তার দুই বৌমা ছাড়া অন্য কেউ ছিল না। গদাধর তখনই তার বাড়িতে এসেছিল। বাড়িতে আসতেই গদাধরের থমথমে মুখ দেখে ননিবালা জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে বলো তো? আর তোমায় এত চিন্তিত মনে হচ্ছে কেন? আর মুখটা অমন হয়ে রয়েছে কেন? কোনো কিছু দেখে ভয় পেয়েছো নাকি? গদাধর বাড়ির দাওয়ার কাছে বাঁশের খুঁটিটা ধরে কোনো রকমে মাটিতে বসে পড়ে। রতন রতন ফিরে এসেছে, রতন আবার ফিরে এসেছে। আমি কাল রাতে তাকে ওই কবরখানায় দেখেছি মরা মানুষের মাংস খেতে। কথাটা শুনে ননিবালার বুকের ভেতর কেমন থক করে উঠেছিল। আর তারপর ছোট বৌমার কথাগুলো শুনে গদাধরের ভয় পাওয়া মুখটার কথা কেমন যেন মনে পড়ে গেল তার। তাই নিজেকে যতটা সম্ভব সামলে নিয়ে ননিবালা বলল, ছেলেরা ফিরে এলে ছেলেদের একবার আমার ঘরে আসতে বলো। আর বড় বৌমা কোথায় গেছে? বড় বউ নদীতে জল তুলতে গেছে। আপনার ছেলেরা এলে আমি বলবো খন। আপনি এখন গিয়ে বরং একটু বিশ্রাম করুন। এমনিতেই বাবা চলে যাবার পর থেকে আপনার শরীরটা একদম ভালো যাচ্ছে না। আপনিও তো চিন্তা করবেন না। ননিবালা আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। তারপর খোলা জানলার কাছে বসে বাইরের দিকে তাকিয়ে দেখতে দেখতে বলল, আবার আবার একটা বিপদ হতে চলেছে। আবার আবার একটা বিপদ হতে চলেছে। একটা বিপদ শেষ হতে না হতেই আরেকটা আরেকটা আরেকটা। হায় ভগবান, আমি এবার কি করব? কি করব আমি এবার? কি করব? কি করব? দেখো গদাধর, তোমার সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই। রতন রে যেই দিন আমরা পোড়াতে গিয়েছিলাম সেদিন তো সন্ধ্যে থেকে বেশ ঝড় বৃষ্টি হচ্ছিল। তা পোড়ানোর সময় সত্যি বলতে মৃতদেহ যখন অর্ধেক পুড়ে এসেছে তখন বেশ জোরে বৃষ্টি নেমে গেছিল। আমরা সেখানে অপেক্ষা করিনি আসলে। নিত্যানন্দ বাকি কথাগুলো বলার আগে আমতা আমতা করলেও গদাধর কেমন যেন বুঝতে পেরেছিল আসলে সে কি বলতে চাইছে। তাই একটু কড়া গলায় বলে উঠল, তার মানে তোমরা মৃতদেহ পুরো না পুড়িয়ে চলে এসেছিলে? কত বড় ভুল করেছো তোমরা জানো? সেদিন ছিল শনিবার, তার উপরে অমাবস্যা। ঠিক বলছো তো তোমরা? তোমরা না পুড়িয়ে চলে এসেছিলে? বটগাছের তলায় দাঁড়িয়ে থাকা বাকিদের উদ্দেশ্যে কথাটা এবারে বলল গদাধর। নিত্যানন্দ, ভবানী, রামচরণ আর মতিলাল সেখানে দাঁড়িয়েছিল। মতিলাল একটু আমতা আমতা করে কেশো গলায় বলল, বুঝলে গদাধর, আরে ওই ঝড় বৃষ্টির মধ্যে কি আর শ্মশানে দাঁড়িয়ে থাকা যায়? আমরা তো ভাবলাম মৃতদেহ হয়তো পুড়ে গেছে, পুরোই আস্তে আস্তে পুড়ে যাবে। আর একবার যখন মৃতদেহ থেকে ছাই নিয়ে আনতে পেরেছি তখন হয়তো আর কোনো চিন্তা নেই। আমি তখনই বারবার বলেছিলাম বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে, মৃতদেহ ভালো করে পুড়িয়ে তারপর আসতে। শনিবারের বারবেলায় যে কি মাহাত্ম্য রয়েছে তা তোমরা জানো না গো। এখন কি করা যায় সে কথা বলো। যা করার তা তো করে ফেলেছ। ওই রতনের শরীর মুক্তি লাভ করেনি, সে ওখানেই ঘুরে বেড়াচ্ছে। কবরখানায় তাকে আমি নিজের চোখে দেখেছি। আজ না হয় কাল সে গ্রামে এসে ঢুকবে। তারপর প্রথমে তোমাদের ঘাড় মটকাবে, দেখে নিও। হ্যাঁ, কিন্তু গদাধর, সে আমাদের ঘাড় মটকাবে কেন? আমরা তো আর কিছু করিনি।
আর বৃষ্টি নেমে গেলে আমরা কি বা করতে পারি? গদাধর বটতলা থেকে উঠে দাঁড়ালো। তারপর কোমরে গামছাটা ভালো করে বাঁধতে বাঁধতে দাঁতে দাঁত চেপে বলল, যখন ওই হাড় বার করা বুক আর অর্ধেকটা দাঁত বার করা পোড়া সেই ভয়ানক মুখ নিয়ে সামনে এসে দাঁড়াবে, তখন না হয় রতনকে সে কথাটা জিজ্ঞেস করো, বুঝলে? তোমাদেরটা তোমরা দেখো, আমি এসবে আর নেই। গদাধর রতনের ব্যাপারটা মন থেকে বার করেই দিয়েছিল। সে ভেবেছিল ব্যাপারটা সেখানেই থেমে যাবে। রতন তো একবারই দেখা দিয়েছে, কবরখানার কবর খুঁড়ে মৃতদেহ বার করে খেয়েছে, কিন্তু গ্রামে তো আর এখনো ঢোকেনি, তাই হয়তো তেমন আর কিছু করবে না। কিন্তু গদাধরের সেই ভাবনা ধোপে টিকল না। মাত্র 2 দিনের মাথায় গ্রামের একজন প্রথমবারের মতন দেখতে পেল রতনের সেই ভয়ঙ্কর প্রেতকে। সেদিন গ্রামের নরহরি সামন্ত একটু সন্ধ্যের দিকে ঘর থেকে বেরিয়েছিল কোনো একটা কাজে। ঘরের সামনে ছোট্ট উঠোন, উঠোনে বাঁধা থাকে তার 2 গরু, লক্ষ্মী আর মঙ্গলি। বিকেলের দিকেই গরুগুলোর সামনে রাখা দাবনায় খড় ভুসি দিয়ে এসেছিল নরহরি। কিন্তু সন্ধ্যের একটু পরেই সেই গোয়াল ঘর থেকে গরুগুলোর উচ্চ স্বরে চিৎকার শুনে হ্যারিকেনটা নিয়ে বাইরে বেরিয়ে নরহরি এসেছিল। উঠোনটা পেরিয়ে গোয়াল ঘরের দিকে হাঁটতে হাঁটতে নিজের মনেই একথা ও কথা ভেবে চলেছিল সে। গোয়াল ঘর থেকে যখন কয়েক পা দূরে এসে পড়েছে, তখন গোয়াল ঘর থেকে বাজখাই গলায় কে যেন বলে উঠল, সাবধান সাবধান, আর এগিও না, আর এগিও না, তাহলে কিন্তু মরবে। কথাটা শুনে নরহরির যেন হুঁশ ফিরল। চোখ দুটো ছোট ছোট করে হ্যারিকেনের আলোয় গোয়াল ঘরের দিকে ভালো করে তাকালো। গোয়াল ঘরের ভেতরটা আধো অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে 2 গরু যেন যুদ্ধ শুরু করেছে। 2 গরুর পরিত্রাহী ডাক আর দড়ি ছিঁড়ে পালাবার প্রবল প্রচেষ্টা নরহরির চোখে ধরা পড়ল। কিন্তু গোয়াল ঘর থেকে একটু আগে কথা বলল কে? আরো কয়েক পা সামনে এগিয়ে যেতেই 2 গরুর একদম পেছনের দিকে গোয়াল ঘরের গোবর লাগা দেওয়ালের কাছে হেলান দিয়ে বসে থাকা মূর্তিটাকে নরহরি দেখতে পেল। আর দেখার সাথে সাথেই একটা চিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে। মূর্তিটার মুখের নিচের অংশে মাংস বলতে কিচ্ছু নেই। মুখের হাড় বেরিয়ে এসেছে, 2 সাদা ঘোলাটে চোখ। তার মধ্যে মুখের এক পাশটা আগুনে পুড়ে কালচে হয়ে গেছে। বুকের এক পাশের সাদা হাড় এই অল্প আলোতেও দেখা যায়। 2 হাতে রক্ত মাখা কি যেন একটা কামড়ে কামড়ে খেয়ে চলেছে সে। নরহরি আর সামনের দিকে তাকিয়ে থাকতে পারল না। হাতের হ্যারিকেনটা ধরে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে হ্যারিকেনটা পড়ে যাবে। কিন্তু নরহরি জানে আগুন থাকলে এরা আর কিচ্ছু করতে পারে না। তাই নিজের হাতের হ্যারিকেনটা সমস্ত শক্তি দিয়ে চেপে ধরে চিৎকার করে কাঁপা গলায় বলল, ওরে কে কোথায় আছো? কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, আমায় খেয়ে ফেললো, আমায় খেয়ে ফেললো, আমার গরু 2টোরে খেয়ে ফেললো। গ্রামের ঘর বেশ পাশাপাশি। এই ঘর থেকে চিৎকার করলে পাশের ঘরে শোনা যায়। গ্রামের সকলে এমনিতেই গদাধরের কথায় উদ্বিগ্ন হয়েছিল। তাই নরহরির চিৎকার শুনে হাতের সামনে যে যা পেল তাই নিয়ে ছুটে এসে জড়ো হলো নরহরির উঠোনের কাছে। এক কথায় নরহরি গোটা ব্যাপারটা বুঝিয়ে দিতে তাড়াতাড়ি সবাই মিলে ঘিরে ফেলল জায়গাটা। তারপর আলো লাঠি সোটা হাতে গোয়াল ঘরের ভেতর সাহস করে কয়েকজন ঢুকে দেখল, কই কোথাও কিচ্ছু নেই তো। গরুগুলো আগের মতোই চিৎকার জুড়ে দিয়েছে। গরুগুলোকে কোনো রকমে শান্ত করে দাওয়ার দিকে এগিয়ে যেতেই ওরা দেখতে পেল সেখানে পড়ে রয়েছে কয়েকটা ভাঙা ভাঙা আঙুল, আর তার এক পাশের জায়গাটা রক্তে যেন ভেসে যাচ্ছে। তবে কেমন একটা পচা দুর্গন্ধ ছড়িয়ে রয়েছে গোটা গোয়াল ঘরে।
সকলেই নাকে কাপড় চাপা দিল, কিন্তু অনেক খুঁজেও গোয়াল ঘর থেকে আর কাউকেই খুঁজে পাওয়া গেল না। সকলে যখন একরকম আশা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই বাইরের দিক থেকে একটা হাসির শব্দ শোনা গেল। সকলে বুঝতে পারল নরহরির বাড়ি থেকে দূরে অন্ধকারে যে বটগাছটা রয়েছে, সেই বটগাছের ওপরে বসে কেউ অদ্ভুতভাবে হেসে চলেছে। হাসির ধমকে চারপাশটা যেন কাঁপতে লাগলো। যারা জড়ো হয়েছিল তারা সবাই ওর গায়ে ঘেঁষাঘেঁষি করে আলো জ্বালিয়ে বটগাছের দিকে দেখার চেষ্টা করল। তখনই দেখতে পেল বটগাছের তলায় দুটো পা বটগাছ থেকে মাটির দিকে ঝুলে এসেছে, কালো কালো পুড়ে যাওয়া দুটো পা, যেন একটু একটু করে দুলে চলেছে পা দুটো। গাছের উপর থেকে চিৎকার করে কেউ বলল, জ্বলে যাচ্ছে, গলা বুক সব জ্বলে যাচ্ছে, বড্ড খিদে পেয়েছে আমার, বড্ড খিদে পেয়েছে। গ্রামের লোকেদের আর বুঝতে বাকি রইল না এ রতনের প্রেত ছাড়া আর কেউ নয়। রতনের প্রেত, যাকে গদাধর কবরখানার কাছে দেখেছিল, সে এবারে গ্রামে এসে ঢুকে পড়েছে। এবার আর কারো নিস্তার নেই। নিজেদের ভবিষ্যতের কথা ভেবে তারা যেন ভয়ে কাঁপতে লাগলো। পরের দিন সকালে এসে বটগাছের তলায় রক্তমাখা কয়েকটা হাড়ের টুকরো পাওয়া গিয়েছিল মাত্র। গ্রামের সকলে রতনের ভয়ে ভীত হয়েছিল, তবে ননিবালা কিন্তু ভয় পেয়েছিল অন্য একটা কারণে। রতন মৃত্যুর সময় বলেছিল সে আবার ফিরে আসবে। সে আবার ফিরে এসেছে, কিন্তু ফিরে যখন এসেছে তখন সে নিশ্চয়ই প্রতিশোধ নিতে চাইবে। এর মধ্যে ননিবালা ছেলেদের সাথে কথা বলে এই গ্রামে পাত্তারি গোটাবার সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। এই গ্রামের বাড়িটা বিক্রি করে দিয়ে পাশের গ্রামে তার ভাইয়ের কাছে গিয়ে থাকবে বলে ঠিক করেছে। সেখানে নতুন একটা জমি কিনে তারপর ঘর তৈরি করে নিতে খুব একটা সমস্যা ননিবালার হবে না। হাতে বেশ কিছু টাকা পয়সাও রয়েছে। তাছাড়া চাষের জমি থেকে বেশ ভালো টাকাই তো আসে। তার উপর দুই ছেলে নদীতে মাছ ধরে। সেসব নিয়ে ননিবালার চিন্তা ছিল না। রাতের বেলা ননিবালা খাওয়া দাওয়া সেরে খোলা জানলার কাছে বসে বসে অতীতের কথা ভেবে চলেছিল। ঠিক তখনই জানলার কাছে কে যেন এসে দাঁড়ালো। জানলার ফাঁকা দিয়ে নিজের মাথাটা ঘরের ভেতরে ঢুকিয়ে কে যেন খনা গলায় বলে উঠল, কি রে ননিবালা, কেমন আছিস? ননিবালা প্রথমে ব্যাপারটা বুঝতে পারে। তারপর যখন হ্যারিকেনের আলোয় দেখতে পেল জানালার ফাঁক গলে একটা বিভৎস মুখ এসে ভেতরে ঢুকেছে, তখন সে কেমন যেন কেঁপে উঠল। যে মাথাটা এসে ঢুকেছে সেই মাথাটা চিনতে তার খুব একটা দেরি হলো না। কিন্তু সে দেরি করল না। ঘরের এক কোণে রাখা একটা কাঠারি তুলে নিয়ে ছুটে গেল জানলার দিকে। তারপর জানলার কাছে গিয়ে কাঠারির এক কোপে মাথাটা কেটে নিতে চাইল, কিন্তু তার আগেই অদ্ভুতভাবে হাসতে হাসতে মাথাটা জানলার কাছ থেকে অদৃশ্য হয়ে গেল। অনেকটা দূর থেকে ভেসে এলো হাসির শব্দ, আর কেউ যেন গর্জন করে বলতে লাগলো, সর্বনাশ, আমি কাউকে ছাড়ব না, আমি কাউকে ছাড়ব না, সবাইকে দেখে নেব, আমি সবাইকে দেখে নেব। এভাবে তো আর ভয় ভয় থাকা যায় না। এই রতন কবে যে কার বাড়িতে ঢুকে পড়ে, গ্রামে ছেলে পিলে নিয়ে বাস করি, এরপর যদি কিছু একটা হয়ে যায় তখন কি হবে? শুনেছি রতনের বাড়ির পেছনে জানলার কাছে একটা বাচ্চা ছেলের নাকি পচা গলা হাত পড়েছিল। সেই হাতের অর্ধেকটা যেন কেউ কামড়ে কামড়ে খেয়েছে। এবার বুঝতে পারছি ওই হাত, পা, আঙুল এসব কোথা থেকে আসে। ওই কবরখানা থেকে একটা করে কবর খুঁড়ে এসে মৃতদেহ বার করে, তারপর
সেগুলো খেতে খেতেই গ্রামে এসে ঢোকে। তাই শরীরের একটা করে অংশ সে রেখে যায়। কিন্তু রতনকে যে আটকাতে হবে, না হলে এভাবে তো আর গ্রামে বেশি দিন আমরা থাকতে পারবো না। বটতলায় সেদিন বিকেলে গ্রামের কয়েকজন মিলে আলোচনা সভা বসিয়েছিল। গ্রামে রতনের প্রেত যে উৎপাত শুরু করেছে, সেই উৎপাতের হাত থেকে বাঁচার কোনো একটা উপায় পার করবে বলে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে ভবানী বলল, একটা কথা কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না গদাধর, রতন বেঁচে থাকতে তো এমন ছিল না, সে তো বেশ ভালোই ছিল, তবে মারা যাবার পর হঠাৎ তার এমন পরিবর্তন হলো কেন? আর সে বারবার ফিরে আসছেই বা কেন? তোমরা একটা জিনিস কিন্তু লক্ষ্য করনি, রতন সবাইরে ভয় দেখালো, কিন্তু কারোর কোনো ক্ষতি কিন্তু এখনো করেনি। ক্ষতি করেনি তা ঠিক, কিন্তু ক্ষতি করতে কতক্ষণ বলো তো? যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায়, আমার মনে হয় বেশি দেরি করা ঠিক হবে না। পাশের গ্রাম থেকে মধুজাকে ডেকে আনা দরকার। কাল সকালেই আমি মধুজাকে ডাকার জন্য রওনা দেব। তোদের কেউ আমার সঙ্গে যাবি? শেষে ফয়সালা হলো গদাধর আর ভবানী মিলে যাবে পাশের গ্রাম থেকে মধু ওঝাকে ডেকে আনতে। আর ততক্ষণে গ্রামে রাতের বেলা সকলে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে, এমনটাই স্থির করা হলো। ননিবালার বড় বউ সেদিন রাতের বেলা প্রস্রাবের জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। প্রস্রাবের জন্য বাড়ির পেছনের দিকে যাওয়া প্রয়োজন। অনেকক্ষণ ধরে সে প্রস্রাবের বেগ চেপে রেখেছিল। ভয়ে ভয়ে যদি বাইরে বেরোলে শ্বশুরের ভূত এসে পড়ে। গ্রামের লোকেদের মুখে যা শুনেছে তাতে মৃত্যুর পর শ্বশুরকে দেখতে যেমন হয়েছে তাতে খুব একটা ভালো লাগার কথা নয়। রাতের বেলা এমন একটা মুহূর্ত যদি সামনে এসে পড়ে তাহলে ভয়ে দাঁত কপাটি লেগে যেতে পারে। কিন্তু রাত যত বাড়তে লাগলো তত তার প্রস্রাবের বেগ চেপে এলো। একসময় আর থাকতে না পেরে বিছানা থেকে নেমে ননিবালার বড় ছেলেকে ঠেলতে লাগলো। এই এই শুনছো শুনছো, এই ওঠো না, ওঠো না, আরে ওঠো না, আমি আমি একটু বাইরে যাব। ননিবালার বড় ছেলে ঘুমের মধ্যেই বলল, বাইরে যাবে যখন যাও না, হ্যারিকেনটা নিয়ে যাও। হ্যারিকেনের আলো থাকলে বাবা তোমার কিছু করতে পারবে না। অনেকবার ডাকাডাকিতে সে ঘুম থেকে উঠল না। তখন বাধ্য হয়ে বড় বউ হ্যারিকেন হাতে নিয়ে বাইরে বেরিয়ে এল। হ্যারিকেনটা দাওয়ার একপাশে রেখে তাড়াতাড়ি বাড়ির পেছনের দিকে গিয়ে নিজের কাজ সারতে লাগলো। কাজ সেরে উঠে আসতে যাবে এমন সময় দেখতে পেল হ্যারিকেনটা দাওয়ার কাছে যেখানে রাখা রয়েছে ঠিক তার পাশে ঘরে যাওয়ার পথ আগলে দাঁড়িয়ে রয়েছে একটা কালো ছায়া মূর্তি। ব্যাপারটা দেখে এক মুহূর্তের মধ্যে সে বুঝতে পারল যে এসে দাঁড়িয়েছে সে তার শ্বশুর ছাড়া আর কেউ হতে পারে না। একটা পচা ভোঁটকা গন্ধ ভেসে এলো তার নাকে। বড় বউয়ের দু চোখ বেয়ে জল নেমে এলো। কাঁদতে কাঁদতে এসে বলল, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বাবা, আমায় ছেড়ে দাও। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি বলো, তাহলে শুধু শুধু তুমি আমাদের ভয় দেখাচ্ছ কেন? ছেড়ে দাও না, ছেড়ে দাও বাবা। বড় খিদে পেয়েছে যে, আমি বেঁচে থাকতেও বড় খিদে পেত। সার বেলা ভাত না খেলে পেটের ভেতরটা কেমন যেন গুড় গুড় করত, আর এখনো তেমনই হয়েছে। এখন যে বড় বেশি খিদে পায়, এখন আর ভাত খেতে ইচ্ছে করে না। কাঁচা মাংস, কাঁচা রক্ত এইসব খেতে ইচ্ছে করে। এনে দে, এনে দে, তোর ঘরে একটা ছোট্ট ছেলে আছে না, ওরে আমার কাছে এনে দে, ওরে আমার কাছে এনে দে তুই। কথাটা শুনে বড় বউয়ের বুকের ভেতরটা কেমন যেন থক করে কেঁপে উঠল। ঠিক তখনই ঘরের ভেতর থেকে তার ছোট্ট ছেলেটা কেঁদে উঠল।
তার কান্না শুনে রতনের সেই বীভৎস মুখ থেকে যেন লালা ঝরতে থাকলো। নিজের সেই বিদঘটে জিভ বার করে হাড়ে লাগা দাঁত কপাটির অদৃশ্য জল চেটে নিয়ে রতন আবারও বলল, এনে দে না তোর ছেলেটাকে, এনে দে না মা। তোর ছোট ছেলেটার হাড় মাংস রক্ত আমি চুষে খাই, তাহলে হয়তো পেটের জ্বালা মিটবে। গলার কাছে বড্ড জ্বালা করছে, এই দেখ বড্ড বেশি জ্বালা করছে। কথাটা বলে রতন আস্তে আস্তে এগিয়ে গেল বড় বউয়ের দিকে। এবার চাঁদের আলোয় স্পষ্টভাবে সে দেখতে পেল রতন গলার কাছটা আস্তে আস্তে হাত বুলাচ্ছে। গলার কাছের খানিকটা মাংস নেই, সেখান থেকে সাদা কালো হাড় দেখা যাচ্ছে। যেন বুকের খাঁচাটার দিকে তাকালে সামনে থেকে পেছনের দিকটা স্পষ্টভাবে দেখা যায়। রতন এবার কেমন যেন কান্না জড়ানো গলায় বলল, দে না আমায় খেতে দে না, ওই দে না। তারপরে হঠাৎ করে রতনের গলাটা কেমন যেন বদলে গেল ভারী ঘনা ভয়ার্ত গলায়। সে বলে উঠল, খেতে দে আমায়, না হলে তোর মাংস খাবো, তোর ঘাড় মটকে আমি রক্ত খাবো। আমায় খেতে দে তুই। আর সহ্য করতে পারল না বড় বউ, একটা চিৎকার করে মাটির ওপর লুটিয়ে পড়ল। রতন আস্তে আস্তে এগিয়ে গেল তার দিকে। এদিকে বড় ছেলে ঘুম থেকে উঠতে রাজি না হলেও বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন বড় বউ ঘরে ফিরল না, তখন তার কেমন সন্দেহ হলো। ঘরের দরজাটা খোলা রেখে সে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো। তারপর দাওয়া ছেড়ে নামতে দেখতে পেল হ্যারিকেনটা দাওয়ার উপর রাখা রয়েছে। মনের মধ্যে প্রবল একটা চিন্তা ধাক্কা দিল তাকে, কেন যে সে বাইরে এলো না তখন। তারপর খানিকটা এগিয়ে আসতে পায়ের কাছে তার বউয়ের শরীরটা পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি হ্যারিকেনটা পায়ের কাছে নামিয়ে রেখে বড় বউয়ের শরীরটা ধাক্কা দিতে দিতে বলল, কি বউ এ তোর কি হলো? বউ কথা বল বউ। বড় বউয়ের জ্ঞান ফিরে এলো একটু পরে। তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসতে প্রথমে যে কথাটা বড় বউ বলল সেটা হলো, আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? কোথায় আমার ছেলে? হ্যাঁ, কোথায় বলো না। চকিতে বড় ছেলের মনে পড়ে গেল আসার সময় সে তো দরজাটা খোলা রেখে চলে এসেছে। আর ঠিক তখনই ঘরের ভেতর থেকে বাচ্চা ছেলেটার চিৎকার শোনা গেল। অদ্ভুতভাবে সে কেঁদে উঠেছে। কিন্তু তারপর যেটা হলো তাতে ওদের দুজনের গোটা শরীর যেন বরফের মতন ঠান্ডা হয়ে গেল। একটা থপ করে শব্দ, আর তার সাথে সাথে বাচ্চাটার কান্না বন্ধ হয়ে গেল। তাড়াতাড়ি হ্যারিকেন তুলে নিয়ে দুজনেই ঘরের ভেতরে ঢুকতে যাবে, তখন দরজার কাছে নজর পড়তেই দেখতে পেল দরজার ঠিক সামনে বসে রয়েছে সেই কালো ছায়ামূর্তি। আর মাটিতে ঝুঁকে দুটো হাত দিয়ে চেপে ধরে কে যেন কচর মচর করে খাচ্ছে। হ্যারিকেনের আলোটা চোখের উচ্চতায় তুলে এনে বড় ছেলে আর বড় বউ যেটা দেখতে পেল তাতে দ্বিতীয়বারের মতন জ্ঞান হারালো বড় বউ। আর তার চিৎকারে ঘুম ভেঙে গেল ননিবালার ছোট বউয়ের এবং ছোট ছেলের। বড় ছেলের কান্না ভেজা গলা থেকে একটাই মাত্র কথা বাইরে বেরিয়ে এলো, বাবা তুমি আমার ছেলেটাকে। তার কথা শুনে রতন মুখ তুলে তাকালো। তার হাড় বেরিয়ে আসা মুখের চারপাশে তখন লেগে রয়েছে রক্ত। ঠোঁটের ওপরে রক্ত ছিটকে গিয়ে পড়েছে। দুটো হাত রক্তে ভিজে গেছে, আর তার দুটো হাতের মাঝে ধরা রয়েছে একটা ছেঁড়া মাথা, একটা বাচ্চা ছেলের ছেঁড়া মাথা। আর সেই ছেঁড়া মাথাটা আয়েশ করে রতন কামড়ে কামড়ে খাচ্ছে, আর মাঝে মাঝে হি হি করে হাসতে হাসতে বলছে,
বড় খিদে পেয়েছে রে, বড় খিদে পেয়েছে, আমার বড় খিদে পেয়েছে। ননিবালার বাকিরা এসে দেখল বউ জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। বড় ছেলে দাওয়ার একপাশে বিহবল চোখে ঘরের দিকে তাকিয়ে। ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে, আর সেখানে পড়ে আছে একটা খুবলে খাওয়া তালগোল পাকানো শরীর। পরের দিন গ্রামের সবাই জানতে পারল রতন তার নিজের নাতির রক্ত মাংস খেয়েছে, আর তারপর রেখে গেছে তার ছিন্ন ভিন্ন শরীরটা। রতনের বাড়ির সবাই কেমন যেন বোবা হয়ে গিয়েছিল। রতনের ছোট ছেলে বউ তাদের 3 মাসের মেয়েটাকে সবসময় চোখে চোখে রাখতে শুরু করল। যদি এমন কিছু ঘটে, যদি আবার তাদের ভাগ্যে এমন দুর্ভোগ নেমে আসে। একসময় আর থাকতে না পেরে ছোট বউ বলল, শুনছ, আমার মনে হয় আমি কয়েকদিনের জন্য বাপের বাড়ি চলে যাই, সেখানে গিয়ে থাকি না হয়। আসলে এখানে থাকলে যদি আমার মেয়ের কিছু হয়। আমিও এই কথাটাই ভাবছিলাম, এমন কিছুই তোমায় বলবো। তুমি বরং মেয়েটারে নিয়ে চলে যাও। শোনো না, তুমিও আমাদের সাথে চলো না। শুধু শুধু তুমি কেন এখানে থাকতে যাবে বলো? মা না হয় একা থাকবে, মায়ের জন্যই তো এত কিছু হয়েছে। চুপ করো, মা সবকিছু শুনতে পাবে। শুনতে পাক শুনতে। বড় বউয়ের কোলের ছেলেটা মারা গেল। এখন আমি চাই না যে আমার মেয়েটাও মারা যাক। তোমরা যদি থাকতে চাও এই বাড়িতে তাহলে থাকো। আমি আজই আমার বাপের বাড়ি চলে যাব। ছোট বউ গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। তার 3 মাসের কন্যা সন্তানটাকে বুকে জড়িয়ে নিয়ে তার চোখেও জল ছিল। সে জল ভয় আর রাগের দুটোরই। ছোট ছেলে বাইরে বেরিয়ে আসতে দেখতে পেল দরজার অন্য পাশে চুপ করে দাঁড়িয়ে রয়েছে ননিবালা। তার মানে সে সব কথাই শুনেছে। ননিবালা স্থির চোখে তাকিয়ে রইল ছোট ছেলের দিকে। সে আস্তে আস্তে এগিয়ে গেল ছোট বউয়ের যাওয়ার পথের দিকে। কিন্তু বাপের বাড়ি তার আর যাওয়া হলো না। শুধু সেদিন সন্ধ্যের দিকে মেয়েটাকে বিছানার উপর ঘুম পাড়িয়ে রেখে ছোট বউ বাইরে গিয়েছিল। ঘরে যখন ফিরে এলো তখন বুঝতে পারলো একটা পচা পচা গন্ধ চারপাশে কেমন যেন ছড়িয়ে রয়েছে। চকিতে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। তাড়াতাড়ি ছুটে এসে বিছানা থেকে মেয়েটাকে কোলে তুলে নিল। তারপর তাকে বুকে জড়িয়ে ঘর থেকে দাওয়ার কাছে এসে পড়তেই হঠাৎ একটা খটকা লাগলো। তার মেয়েটার মাথাটা গলার কাছে থাকার কথা, কিন্তু সেখানে কিছু অনুভব হচ্ছে না কেন। তাছাড়া মেয়েটাকে ওভাবে তুলে নিয়ে এলো, তার ঘুম ভেঙে গেলে সে একটু হলেও তো শব্দ করত। আর তার সাথে সাথেই তার মনে হলো কাঁধের কাছটা কেমন যেন ভেজা ভেজা। চকিতে মেয়েটার শরীরটা কোল থেকে সামনের দিকে আনতেই একটা প্রবল ধাক্কা খেল ছোট বউ, আর তার সাথে সাথে একটা চিৎকার করে দেওয়ালের কাছে সরে গেল। তার চিৎকারে যখন সবাই এসে পড়ল তখন দেখা গেল ছোট বউয়ের কোলের কাছে বাচ্চা মেয়েটা রয়েছে বটে, কিন্তু তার মাথাটা নেই। ছোট বউ পাথরের দৃষ্টি নিয়ে দেওয়ালে হেলান দিয়ে তাকিয়ে রয়েছে বাইরের দিকে, আর মুখে একটাই কথা বলে চলেছে, খুকি, খুকি, আমার খুকি, কোথায় গেলি তুই খুকি? আমায় ছেড়ে কোথায় গেলি তুই খুকি? খুকি। গদাধর আর ভবানী কিন্তু পরদিন মধু ওঝার কাছে গিয়ে পড়তে পারেনি। তারা গিয়েছিল আরো একদিন পরে। তার আগের রাত্রেই রতনের বাড়িতে অমন বিভৎস ঘটনাটা ঘটে গেছে। মধু ওঝার কাছে গিয়ে ভবানী বলল, সাধু বাবা, আমাদের গ্রামে যা হয়ে চলেছে তার একটা বিচার আপনাকে করতেই হবে। এইভাবে তো আর ভয় ভয় বেঁচে থাকতে পারি না।
মধু ওঝা ঘরের দাওয়ার কাছে এসে চুপ করে বসেছিল। তার কালো রঙের বিশাল শরীর, তার দুহাতে রুদ্রাক্ষের মালা বাঁধা, তার মাথার জটা উঁচু করে বাঁধা। সেই জটায় বোধ হয় 2-1টা গাছের পাতাও লেগে রয়েছে। তার মুখটা কিন্তু কেমন যেন বীভৎস কদাকার। তার মুখের ডান গালের পাশে একটা কাটা দাগ। কালো সেই মুখের ভেতর বড় বড় দুটো চোখ। মধু যখন হাসে তখন তার কাচের দাঁতগুলো বাইরে বেরিয়ে পড়ে। মধু কিন্তু চোখ বন্ধ করে বসেছিল। ওদের কথা শুনে সামনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোদের আমি সাহায্য করতে পারবো না, যা চলে যা, চলে যা এখান থেকে। এই কথায় ওরা কেমন যেন অবাক হয়ে গেল। গদাধর বলে উঠল, কেন সাহায্য করতে পারবেন না কেন? আর তাছাড়া আমরা তো আপনাকে এই কাজের জন্য টাকা দেব। টাকার কথা শুনে মধু দুটো চোখ গোল গোল করে তাকালো গদাধরের দিকে। তার অমন দৃষ্টি দেখে গদাধর যেন একটু চমকে উঠল। তারপর দাওয়ার একপাশে রাখা লাঠিটা তুলে নিয়ে দাওয়ার উপর একটা বাড়ি মেরে মধু বলল, এই মধু কোনো টাকার ধার ধারে না। কেন রে, কেন রে শুয়োরের দল? হ্যাঁ, আমার কাছে মরতে এসেছিস কেন? যা না, যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। যখন আপনি আমাদের সাহায্য করলে আমরা আপনাকে টাকা দেব, তখন আপনি আমাদের সাথে এভাবে তো কথা বলতে পারেন না। থাকুন আপনি, আপনাকে যেতে হবে না। কথাটা বলে গদাধর নিরুপায় হয়ে এগিয়ে গেল। ভবানী পেছন থেকে বলল, মধু ওঝারে না নিয়ে গেলে যে বড় বিপদে পড়বো। যা না, যা। তারপর রতন যখন ওই কবর থেকে একটা মানুষের মাথা তুলে এনে তোর ঘাড়ের কাছে ফেলবে, তখন বুঝতে পারবি। গদাধর হাঁটতে হাঁটতে কয়েক পা পিছিয়ে এসেছিল, কিন্তু এবার মধুর কথা শুনে কেমন যেন থমকে দাঁড়ালো। মধু কি করে জানল রতন এই কবরখানা থেকে মাংস তুলে খায়? গদাধর হাঁটতে হাঁটতে আবার মধুর কাছে গিয়ে পড়ল। তারপর একটু রুষ্ট গলায় নিচের দিকে তাকিয়ে বলল, কিন্তু সাধু বাবা, আপনি কি করে জানলেন যে রতন কবরখানা থেকে মরা তুলে খায়? মধু খ্যা খ্যা করে হাসল। তার কালচে সব দাঁত বাইরে বেরিয়ে এলো। হাসির ধমকে তার মুখে গোঁফদারির জঙ্গল কেমন যেন কাঁপতে লাগলো। তার ওই বিশাল শরীরটা অদ্ভুতভাবে কাঁপিয়ে হাসতে হাসতে একসময় মধু বলল, ওরে বেটা, ওরে বেটা, তোরা আমায় কি ভেবেছিস বলতো? হ্যাঁ, কি ভেবেছিস তোরা আমায়? ওই রতন যে আবার ফিরে এসেছে তা আমি জানি। ওই রতন এত সহজে কিন্তু গ্রাম ছাড়বে না। প্রতিশোধ নেবে, প্রতিশোধ। ভবানী আর গদাধর প্রায় একসঙ্গে চিন্তিত গলায় বলে উঠল, প্রতিশোধ? কিন্তু কিসের প্রতিশোধ? মধু হাসল। তারপর হাতের ইশারায় ওদের দুজনকে দাওয়ার একপাশে বসতে বলল। তারপর মধু বলতে শুরু করলো একটা অদ্ভুত কথা। রতনের কিন্তু গোটা ব্যাপারটা বেশ ভালো লাগছে। সেদিন ঝড় জলের মধ্যে শ্মশানে যখন রতনের হুঁশ ফিরেছিল, তখন সে দেখতে পেয়েছিল ভিজে যাওয়া নিভন্ত চিতার উপর সে শুয়ে রয়েছে। গোটা হাতে পায়ে কোথাও কোনো জড়জ্বালা নেই, তবে গলার কাছটা আর বুকের কাছটা কেমন যেন জ্বালা জ্বালা করছে। মৃত্যুর সময়ও এমনটাই হয়েছিল। গলার কাছে আর বুকের কাছে বেদম একটা ব্যথা নিয়ে ছটফট করতে করতে সে মরেছিল। মৃত্যুর পরেও সেই ব্যথাটা রয়ে গেছে। তবে সব থেকে বেশি যেটা হয়েছিল সেটা হলো বড্ড খিদে পেয়েছিল তার। এদিক ওদিক তাকিয়ে রতন প্রথমে কিছুই দেখতে পেল না। চিতার উপর রাখা জ্বলন্ত কাঠের টুকরোটা নিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু তাতে পেট ভরেনি। চিতা থেকে নিচে নামতে যেতেই হুড়মুড় করে চিতাটা ভেঙে পড়েছিল। নিচের দিকে একটা কেমন যেন গন্ধ পেয়েছিল রতন, একটা পোড়া পোড়া মানুষের গন্ধ। সেই গন্ধটাকে দুটো নাক দিয়ে শুঁকে শুঁকে
এগিয়ে গিয়েছিল শ্মশানের অন্যদিকে। রতন বুঝতে পারছিল তার মুখের নিচের অংশটা আগুনে পুড়ে গিয়ে মাংস চামড়া সব গলে পড়েছে, শুধু হাড় রয়ে গেছে এখনো। মুখের এক পাশটা কালো হয়ে গেলেও অন্য পাশটা অক্ষত রয়েছে। এখনো শরীরের এখানে ওখানে হাড় পাঁজর বেরিয়ে এলেও রতন সেই সব কিছু নিয়ে ভাবছিল না। তার বড্ড খিদে পেয়েছিল। মনে হচ্ছিল যেন খিদের চোটে নিজের হাত কামড়ে বসবে এক্ষুনি। সামনে ওই গাছটার কাছে কিছু একটা নড়ে চড়ে বেড়াচ্ছে মনে হলো। দু এক পা এগিয়ে যেতেই দূর থেকে বুঝতে পারল একটা শেয়াল জল জলে দুটো সবুজ চোখ নিয়ে সেখানে এসে দাঁড়িয়েছে। রতন আর দেরি করল না। তার হাড় বের করা মুখের ভেতর থেকে লম্বা জিভটা বাইরে বেরিয়ে এলো। দুটো হাত সামনের দিকে এগিয়ে গিয়ে খপ করে চেপে ধরল শিয়ালটার গলা। তারপর মাথাটা আলাদা করে ফেলল। সদ্য মৃত শিয়ালের তাজা মাংসটা কামড়ে কামড়ে খেতে খেতে রতন বুঝতে পেরেছিল এই মাংসতেই তার খিদে মিটবে। আর তারপরেই শুরু হয়েছিল গ্রামের ওই কবরখানার আশেপাশে ঘুরে বেড়ানো। শ্মশানে মৃতদেহ থাকে না, সব পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু কবরখানায় মাটির তলায় মৃতদেহ রাখা থাকে। সেই মৃতদেহ তুলে খেতে খেতেই সেদিন গদাধরের সঙ্গে দেখা। তারপরেই সবকিছু যেন মনে পড়ে যায় রতনের। ননিবালার কথা, তার দুই ছেলের কথা, আর সবটা মনে করতে মনের মধ্যে প্রতিশোধ নেওয়ার আগুনটা যেন থক করে জ্বলে ওঠে। বাড়ির পাশের ছোট্ট আম গাছের ডালে বসে পা দোলাতে দোলাতে রতন বলল, কে যায় রে, কে যায় আম গাছের তলা দিয়ে? রতনের ছোট ছেলে আম গাছের তলা দিয়ে এগিয়ে যাচ্ছিল। বাবার গলাটা সে বুঝতে পারল না, কারণ তার গলা এখন কেমন ভয়ঙ্কর হয়ে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে থমকে দাঁড়িয়ে পড়ে রতনের ছোট ছেলে। সে বলল, আমি গণেশ। গণেশ নাকি রে? গণেশ, আমার ভীষণ খিদে পেয়েছে রে। আমার জন্য কিছু খাবার দিয়ে যা পারলে। একটা গরু কিংবা একটা ছাগল তুলে নিয়ে আয়, মুরগি হলেও হবে। বাবা, বাবা, তুমি এখান থেকে চলে যাও। শুধু শুধু তোমায় দেখে আমরা ভয় পাচ্ছি। আমরা তোমার নামে শ্রাদ্ধ শান্তি করব, গয়ায় পিণ্ড পর্যন্ত দেব, কিন্তু তুমি দয়া করে এখান থেকে চলে যাও। এই কথা শুনে রতন গর্জে উঠল। গাছ থেকে এক লাফে মাটিতে নেমে এলো। সন্ধ্যের সময় রতনের সেই মূর্তি দেখে ছোট ছেলের ভিড়মি খাওয়ার জোগাড়। খবরদার, খবরদার, তোরা আমার শ্রাদ্ধ শান্তি করবি না। খবরদার, পিণ্ডি দেওয়ার ব্যবস্থা করবি না কিন্তু। আমি নইলে তোকেই গিলে খাবো, নইলে তোকেই আমি গিলে খাবো। ছোট ছেলে ভয়ে ভয়ে এক পা করে ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। শেষের দিকে রতনের একটা হাসির শব্দ শোনা যায়, আর তার সাথে গাছের একটা ডাল মড়মড় করে ভেঙে পড়ে। ঘরের ভেতর থেকে সবাই শুনতে পেয়েছিল রতন বলছে, ননিবালা, তোরে আমি ছাড়বো না, তোরে আমি ছাড়বো না ননিবালা। আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো, এখানেই থাকবো আমি। নিজের ঘরের ভেতর দরজা জানলা বন্ধ করে বসে থাকে ননিবালা। রতনের কথাগুলো শুনে একবার অন্তত ভয়ে কেঁপে উঠেছিল সে। গদাধর আর ভবানী যখন পরদিন সকালে মধু ওঝাকে নিয়ে উপস্থিত হলো রতনের বাড়ির কাছে, তখনও রতনের বাড়ির উঠোনে চারিদিকে ছড়িয়ে রয়েছে মুরগির পালক। কেউ যেন মুরগি ধরে মেরে মেরে খেয়েছে। তার পালক হাড়গোড় গোটা বাড়িময় ছড়িয়ে দিয়েছে। মধুকে দেখতে পেয়ে বাড়ির সকলে ছুটে এল, কিন্তু মধু একভাবে তাকিয়ে রইল ননিবালার দিকে। ননিবালার পরনে সাদা থাক, কিন্তু তার মুখটা কেমন একটা হয়ে রয়েছে। সেই মুখে
ভয় কিংবা কষ্টের চিহ্ন নেই, রয়েছে একগাদা বিরক্তির প্রকাশ। মধু এগিয়ে এসে ননিবালার সামনে দাঁড়িয়ে বলল, মা, মা, তোর স্বামী যে বড় কষ্ট পাচ্ছে রে, তাকে মুক্ত করতে সাহায্য করবি না তুই? আমি কি করতে পারি? সে যদি মরার পরে ভূত হয়ে থাকে তো তাতে আমার কি করার আছে? হ্যাঁ, তোর মনে কি তোর স্বামীর জন্য একটুও কষ্ট নেই? তোর স্বামী যে এত কষ্ট পাচ্ছে তা নিয়ে কি তোর কোনো চিন্তা নেই? ননিবালা চোখ নামিয়ে ফেলল আর সেভাবেই বলল, না, আমি ওসব জানি না, আমি ওসব। এই তোমরা সবাই যখন এসেছো তখন তোমরাই তাকে এখান থেকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। এত সহজে সে এখান থেকে যাবে না। সে প্রতিশোধ নেবার জন্য ফিরে এসেছে। প্রতিশোধ না নিয়ে সে কিছুতেই ফিরবে না। এদিকে গ্রামের অনেকেই খবর পেয়েছিল রতনের ওই ভূতকে তাড়ানোর জন্য গ্রামে এসেছে মধু ওঝা। তাই তাকে দেখার জন্য অনেকেই জড়ো হয়েছিল। সকলেই রতনের বাড়ির উঠোনে এসে জড়ো হয়েছে। মুরগির পালক আর রাত্রের বীভৎস কথা ছেলেদের কাছ থেকে শুনে আরও ভয় পেতে লাগলো মধু ওঝা। বুঝতে পারল এভাবে কিছুই হবে না। তাই তখনের মতন সে চলে গেল গদাধরের বাড়িতে। অন্ধকার নামলে তারপর আবার ফিরে আসতে হবে এখানে, তখন কোনো একটা ব্যবস্থা করা যাবে। বিকেলের দিকে মধু ওঝার সাথে গদাধর, ভবানী, নিত্যানন্দ ও গ্রামের আরও কয়েকজন গিয়ে পড়ল ওই শ্মশানের কাছে। সেদিন রাতের সমস্ত কথাই বাকিটা খুলে বলল। কিভাবে বৃষ্টির সময় ওরা মৃতদেহ অর্ধ পোড়া অবস্থায় রেখে চলে গিয়েছিল। সেসব শুনতে শুনতে মধু বলল, তোদের দোষ নেই রে, তোদের দোষ নেই। ও প্রেত জনি পেয়েছে অমাবস্যায়। শনিবারের রাত ছিল, তার উপর অতিরিক্ত বাসনা নিয়ে মরেছে, না খেতে পেয়ে মরেছে। কিন্তু না খেতে পেয়ে কিভাবে মরবে সাধু বাবা? রতনের তো কোনো কষ্ট ছিল না। মধু ভবানীর দিকে তাকিয়ে হাসল, তারপরে বলল, ও তোরা এখনো বুঝবি না, ও তোরা পরে বুঝতে পারবি। এখন চল এই কবরখানায় একবার যাব। কবরখানায় গিয়ে যা যা দেখতে পেল তাতে কিন্তু এই দিনের বেলাতে ওদের বুকের রক্ত হিম হয়ে গেল। প্রায় অনেকগুলোই মাটির কবর খোঁড়া, আর সেই কবরের ভেতর থেকে কোনো মৃতদেহের হাত তুলে নেওয়া হয়েছে, কোনো মৃতদেহের পা, কোনো মৃতদেহের গোটা মাথাটাই কেউ যেন বার করে নিয়েছে। এই কবরখানায় কবর দেওয়ার জন্য ছাড়া আর কেউ আসে না। তাই এই ব্যাপারগুলো বোধহয় তেমনভাবে কেউ দেখতে পায়নি। মধু একসময় গম্ভীর গলায় বলল, রতনের প্রেত কিন্তু যে সে প্রেত নয়। ওকে আটকানো কিন্তু খুব একটা সহজ হবে না। কথাটা বলে মধু কবরখানা থেকে বাইরে বেরিয়ে এলো, আর তার পিছু পিছু চলতে লাগলো ওরা পাঁচজন। আম গাছ থেকে কয়েক হাত দূরে বসে রয়েছে মধু ওঝা। তার সামনে একটা জায়গায় আগুন জ্বলছে। গ্রামের সকলে উঠোনের এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। রতনের বাড়ির লোকেরা দাওয়ার উপর বসে রয়েছে। ভবানী, নিত্যানন্দ, গদাধর সবাই দাওয়ার কাছে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ ধরে এক টানা মন্ত্র পড়ার পরে সে গাছের দিকে তাকিয়ে মধু বলল, এসেছিস। গাছের দিক থেকে কিন্তু কোনো উত্তর এলো না। সামান্য একটা নিষ্ক্রিয় গাছ উত্তর দেবেই বা কি করে? চারপাশে অল্প অন্ধকার নামতে শুরু করবে একটু পরেই। দাওয়ার কাছে দুটো হ্যারিকেন জ্বালানো রয়েছে। মধু ওঝা
বেশ কিছুক্ষণ বসেই নিজের কাজ করতে লাগলো। তারপর একসময় উঠে গিয়ে সেই গাছের আশেপাশে একটা লাল রঙের গুঁড়ো দিয়ে গণ্ডি এঁকে দিল। তারপর আবার নিজের জায়গায় বসে প্রশ্ন করল, বল বল, তুই এসেছিস, বল। এমন সময় দেখা গেল একটা ব্যাপার। গ্রামের পথ ধরে এদিকে হেঁটে আসছে একটা বছর 12-13 ছেলে। সেই ছেলেটা গ্রামের কেউ নয়, তাকে কেউই চিনতে পারল না। তাকে দেখতে পেয়ে কেউ একজন এগিয়ে যাচ্ছিল তাকে সরিয়ে আনতে, কিন্তু তার আগেই মধু ওঝা হাত তুলে কড়া গলায় বলল, সাবধান সাবধান, ওকে কেউ ধরবি না। একবার ভালো করে ওর চোখের দিকে তাকিয়ে দেখ তো, তোদের সব কিছুতে বাড়াবাড়ি, শুয়োর কোথাকার। মধুর অমন মুখের ভাষা আর তার রাগী গলার কথা শুনে কেউ আর সামনে যেতে সাহস করল না। বাচ্চা ছেলেটাকে আরো সামনে এগিয়ে আসতে দেখা গেল তার চোখ দুটো বন্ধ। সে কেমন যেন অদ্ভুতভাবে হেঁটে হেঁটে এগিয়ে গেল সেই আম গাছের দিকে। তারপর আম গাছের চারপাশে টেনে রাখা গণ্ডির ভিতর গাছে হেলান দিয়ে বসে পড়ল। আরও একটা অদ্ভুত ব্যাপার এবার দেখা গেল। সেই ছেলেটার হাতে ধরা রয়েছে একটা মুরগি। মধু ওঝা আবার প্রশ্ন করল, এসেছিস, এবার এসেছিস তুই? বড়দের সবাইকে অবাক করে দিয়ে দুটো চোখ বন্ধ থাকা অবস্থাতেই বাচ্চা ছেলেটা মুখ খুলল। অল্প আলোয় দেখা গেল তার মুখ নড়ছে, কিন্তু তার মুখ থেকে যে কথাগুলো ভেসে আসছে সে ভাষা কখনোই তার নিজের হতে পারে না। তার গলা থেকে বাজখাই গম্ভীর গলায় কথা ভেসে এলো, এসি আমি, কিন্তু কিন্তু তুই এখানে কেন এসেছিস? আমায় আটকাতে এসেছিস তুই? আমি তোকে আটকাতে আসিনি, আমি এখানে এসেছি যাতে যা ঘটবে তার পিছনের আসল সত্যিটা যেন সকলে জানতে পারে। আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। তুই চলে যা এখান থেকে, তুই চলে যা। আমার প্রতিশোধ আমি নেব, ওই ননিবালাকে আমি মারবই। কথাটা বলার সাথে সাথে সকলে একবার ভয়ার্ত চিৎকার করে উঠল, কারণ গাছের তলায় বসে থাকা সেই ছেলেটার শরীরটার তখন আমূল পরিবর্তন হয়ে গেছে। দেখতে দেখতে সেখানে এসে বসেছে রতনের সেই ভয়াবহ মূর্তিটা। তার মুখটা হা করা, মুখের নিচের দিকে হাড় দেখা যাচ্ছে, আর তার হাতে ধরে থাকা সেই একটা মুরগি। একটা তীব্র খ্যাকখ্যাকে হাসির শব্দে চারপাশটা ভরে উঠল। গাছে হেলান দিয়ে বসে থাকা অবস্থাতেই মুরগির মাথাটা মুখের ভেতরে ঢুকিয়ে ফেলল রতন। মুরগিটা এতক্ষণ ধরে কোনো চিৎকার করেনি, বোঝা যাচ্ছিল মুরগিটা আর বেঁচে নেই। তার মাথাটা মুখের ভেতরে ঢুকিয়ে তার গলায় একটা কামড় দিল সে। একটা অদ্ভুত শব্দ করে মুরগির মাথাটা চলে গেল রতনের মুখের ভেতর। রতন খানিকটা চিবিয়ে নিয়ে মুরগির মাথাটা ছুঁড়ে ফেলল মধু ওঝার দিকে। তারপর মুরগির দেহটা কামড়ে কামড়ে খেতে লাগলো। মাঝে মাঝে থুতু ফেলতে লাগলো তার পালকগুলো এবং ছিবড়ে হয়ে যাওয়া মাংসগুলোর উপর। সকলে ভয় পেয়ে কাঁপতে লাগলেও মধু ওঝার মুখে কিন্তু একটা অদ্ভুত হাসি দেখা যাচ্ছিল। বোঝাই যাচ্ছিল এমন অবস্থার মধ্যে সে আগেও পড়েছে। এবার মধু ওঝা শান্ত গলায় বলল, আমি তোকে এখানে ডেকে এনেছি, আমি চাইলেই কিন্তু তোকে এখান থেকে তাড়িয়ে দিতে পারি কিংবা বন্দি করতে পারি, তবে আমি সেটা করতে চাই না। তোর সাথে কি হয়েছে তা আমি জানি, তুই নিজেও তা জানিস না, তাই আমি চাই তোকে মুক্তি দিতে। রতনের দুটো হাতে তখন মুরগির মাংস ধরা, মুখটা রক্তে লাল হয়ে গিয়েছে। সেভাবেই সে মুখ তুলে তাকালো মধু ওঝার দিকে। দুটো সাদা জলজলে চোখের নিচে
অর্ধেক হাড় ও অর্ধেক কালো হয়ে যাওয়া চামড়া পোড়া মাংস, আর তার মধ্যে লেগে রয়েছে টকটকে লাল রক্ত। সামনের দিকে তাকিয়ে ফ্যাস ফ্যাসে হাসি মাখা গলায় রতন বলল, কি বললি তুই? কি জানি না আমি? হ্যাঁ, তুই যেটা জানিস সেটা ভুল। তোর খুন কিন্তু ননিবালা করেনি, তোকে খুন করেছে তোর বড় ছেলে। তোর খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল সে, ননিবালা নয়। ননিবালা পরে বুঝতে পেরেছিল কাজটা কে করেছে, কিন্তু ততক্ষণে যা হওয়ার সেটা হয়ে গেছে। নিজের ছেলেকে বাঁচানোর জন্য সে সেই কথা কাউকে বলেনি, শুধু বলেছিল যে খাবারে কিছু পড়েছে। ননিবালা ঠায় শক্ত মুখে দাঁড়িয়েছিল দাওয়ার উপরে, কিন্তু মধু ওঝার এই কথা শুনে সে হঠাৎ বাঁশের খুঁটিটা চেপে ধরে টাল সামলাতে গেল, কিন্তু পারল না। ধপ করে মাটির উপরে বসে পড়ল। তাড়াতাড়ি এগিয়ে এসে ছোট বৌমা ও বড় বৌমা তাকে তুলে ধরল। এদিকে রতনের বড় ছেলে দাওয়ার কাছে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, মিথ্যে কথা, এইসব মিথ্যে কথা। ওই ভণ্ড ওঝা আমার নামে মিথ্যে কথা বলছে। আমি এসব করতে যাব কেন? এবার গদাধর বলে উঠল, চাষের জমি নিজের নামে লিখিয়ে নিয়েছিল ওই বিষ্ণু। মহাজন বারুজ্যের কাছে তার ওই জমি বাঁধা দেওয়া রয়েছে। সেই জমি বাধা দিয়ে সে অনেক টাকাও নিয়েছে। এখন সেই কথা যদি রতন জানতে পারত তাহলে তার বিপদ হতো। তাই সে বিষ মিশিয়েছিল। বিষ কোথা থেকে জোগাড় করেছিল সে কথাও আমরা জানতে পেরেছি। এই সমস্ত কথা কিন্তু চুপ করে শুনে চলেছিল রতন। তার হাতের মুরগিটা ছুঁড়ে ফেলে দিয়েছিল একপাশে। উঠোনের একপাশে সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে এসব কথা শুনছিল। এবারে বড় ছেলে কেমন যেন কোন ঠাসা হয়ে পড়ল। মাথা নিচু করে একপাশে দাঁড়িয়ে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। বড় বউ ছুটে গিয়ে এসে তার জামার কলার টেনে ধরে বলল, তুমি করেছো, তুমি করেছো, সত্যি তুমি করেছো। তোমার জন্য আমার ছেলেটা। বড় বউয়ের হাতের কিলচলের আঘাতে বড় ছেলে মাটির কাছে দেওয়ালের উপরে বসে পড়ল। তারপর কান্না জড়ানো গলায় সে কি বলল তা বোঝা গেল না, কারণ ততক্ষণে রতন চিৎকার করে উঠেছে আবার। তার মানে ননিবালা কিছু করেনি? ননিবালা আমায় খেতে দিয়েছিল, তাই আমি ভেবেছি ননিবালা এই কাজ করেছে। তাই আমি ননিবালারে ভয় দেখিয়েছি। আমি ননিবালারে মারতেও চেয়েছি। ননিবালা দাওয়ার কাছে বাঁশের খুঁটিতে হেলান দিয়ে অঝরে কেঁদে চলেছে। তার শক্ত সেই মুখ কোথায় যেন হারিয়ে গিয়েছে। বোঝা যায় ননিবালা ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছে। রতনের মৃত্যুর সময়ও তাকে এতটা কাঁদতে কেউ দেখেনি, কিন্তু এখন তাকে দেখল। দেখ রতন, যা হওয়ার তা তো হয়ে গেছে। তোর ছেলে সবার সামনে স্বীকার করেছে যে সেই খুন করেছে। তার যা শাস্তি হওয়া সেটা হবে। কিন্তু এবার তুই চলে যা। শুধু শুধু এই গ্রামের লোকেদের ভয় দেখাস না। তোর হাতে তোর নাতি মরেছে, তোর হাতে তোর নাতনিও মরেছে। এবার শান্ত হ, তুই শান্ত হ। রতন গাছের তলায় একভাবে বসে রইল বেশ কিছুক্ষণ। তারপর ভারী গলায় বলে উঠল, কিন্তু কিন্তু আমার যে বড় খিদে পেয়েছে, আমার যে বড় খিদে পেয়েছে। আমার খিদে না কমলে যে। তুই যখন মরেছিলি তখন তোর পেট খালি ছিল, তাই তোর এমন খিদে হয়েছে। চিন্তা করিস না, সে সব ঠিক হয়ে যাবে। তোর আত্মার শান্তি কামনার জন্যে তোর শ্রাদ্ধ করলে
এবং পিণ্ডদান করলে সব ঠিক হয়ে যাবে। তুই তার আগে এখান থেকে চলে যা। তুই ওই শ্মশানে গিয়ে আশ্রয় নে। তারপর সমস্ত কাজ হয়ে গেলে তোর মুক্তি এমনিতেই ঘটবে। রতন ভয়ার্ত চোখে তাকাচ্ছিল সবার দিকে। রতনকে দেখে সবাই ভয় পেলেও রতনের দুঃখে সবাই কেমন যেন ব্যথিত হয়ে পড়েছিল। সবাই স্থির নির্ভর দৃষ্টিতে তাকিয়ে দেখছিল রতনের দিকে। রতন গলার কাছটা একবার হাত বুলাল, তারপরে বলল, কই কই গলাটা আর আগের মতো জ্বলছে না তো, বুকের খাঁচাটাও জ্বলছে না। বাইরে বেরিয়ে আসা বুকের খাঁচার উপরে একবার হাত বোলাতেই খটখট শব্দ হল। রতন উঠে দাঁড়িয়ে গাছটা আঁকড়ে ধরল। তারপর টিকটিকির মতন উপরের দিকে খানিকটা উঠে গিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, তোরা যখন বলছিস তখন ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিন্তু কিন্তু বিষ্ণুরে আমি ছাড়বো না, আমি বিষ্ণুরে কিছুতেই ছাড়বো না। রতন গাছের উপর ঝুপ করে উঠে গেল। তারপর সেই গাছটা প্রবলভাবে নড়তে শুরু করল। একসময় অন্ধকারের মধ্যে সবার মনে হলো গাছটা থেকে কালো কি যেন একটা ছিটকে বেরিয়ে গেল বাতাসে। বাড়ির চারপাশে গৃহবন্ধন করে দিল মধু ওঝা। তারপরে সবার সামনে এসে বলল, আমার যা করার ছিল আমি করে দিয়েছি। এরপর যা হবে তাতে আমার কোনো হাত নেই। রতন এখানে আর আসবে বলে আমার মনে হয় না। তবে যত তাড়াতাড়ি সম্ভব ওর শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করতে হবে, পিণ্ডদানও করতে হবে, তাহলেই সব বিপদ কেটে যাবে। তোরা এখন সব যে যার বাড়ি যা। গদাধর সেই রাতে মধু ওঝাকে তার বাড়িতে রেখে দিল। পরদিন সকালে মধু ওঝাকে তার গ্রামে দিয়ে এলো। গদাধর কিছু টাকা দিতে চেয়েছিল, কিন্তু মধু ওঝা সেই টাকা নেয়নি। রতনের শ্রাদ্ধ শান্তি ভালোভাবেই হলো। এই গ্রামের তল্পিতল্পা গুটিয়ে ননিবালা তার ছোট ছেলে আর ছোট বউকে নিয়ে চলে গেল। পাশের গ্রামে বড় বউ আর বড় ছেলেও চলে গেল। নিজের ছেলের পিতৃ হত্যা দিয়ে যে একটা বীভৎস ঘটনার সূত্রপাত হয়েছিল তার সমাধান হয়ে গেল। সকলেই ভেবেছিল ব্যাপারটা বোধহয় এখানেই শেষ হলো, কিন্তু তেমনটা হলো না। মাত্র মাসখানেক পরে খবর এলো, একদিন রাতের বেলা বাড়ি ফেরার পথে বিষ্ণুকে কেউ পাশের গ্রামের দিঘির জলে ডুবিয়ে মেরেছে। কারোর আর বুঝতে বাকি রইল না এই কাজটা কার। তারপর থেকেই গ্রামের শ্মশানের কাছে রাতের বেলা কেউ বের হলে ভেতর থেকে একটা গলা শুনতে পেত। কেউ যেন বলছে, কই কই এখন আর জ্বলছে না তো, এখন আর আগের মতন জ্বলছে না তো, আমি আর খাবো না, আমি আর খাবো না তো। শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প রতন মাঝির খিদে। রচনা সুকান্ত দাস, গল্প পাঠে শুভ। বিভিন্ন চরিত্রে অমিত, সঞ্চয়িতা, অয়ন্তিকা, শুভ এবং আমি শ্রীরূপ। গল্পের অডিও অ্যারেঞ্জমেন্ট সুদেশনা। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা তোমাদের লেখা গল্প স্কেরি টেলসে পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের শব্দ সংখ্যা যেন ন্যূনতম 5000 হয় এবং অবশ্যই গল্পের সঙ্গে গল্পের একটি 250 শব্দের সামারি তোমরা কিন্তু পাঠিও। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার আইডির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা তোমাদের?
অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। ভালো লাগলে সবার সাথে গল্পটা শেয়ার করো, গল্পটাকে লাইক করো, এবং এরকমই আরো বাংলা হরর স্টোরি শুনতে স্কেরি টেলসকে কিন্তু সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবারও একটা এরকম রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে স্কেরি টেলস কিন্তু হাজির হবে। সো স্টে টিউনড উইথ আস।